যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না। তুই শুধু যাবি পরীক্ষাতে, তুই গিয়ে দেখতে পাবি আমি যে কথাগুলো তোকে বলেছি সারা বছর ধরে সেগুলো সত্যি বলেছি না মিথ্যে বলেছি। প্রত্যেক বছর এই শীতের সময়টা আওয়াজ দেয় মাধ্যমিকের প্রিপারেশন প্রায় শেষের পথে, তোদেরও একই অবস্থা। তোরাও এমসিকিউ ভিএসএ কিউ প্রায় প্রায় কমপ্লিট করেই ফেলেছিস, একদম টপ নচ প্রিপারেশন করে ফেলেছিস। এসএ কিউ প্রায় প্রায় আমাদের শেষ, টপ নচ প্রিপারেশনের দিকে আমরা এগোচ্ছি। এলএ কিউ এর ক্ষেত্রেও কিন্তু ধামাকা ব্যাচে যারা পড়ে তাদের একই অবস্থা। যারা ইউটিউবে অ্যাডভেঞ্চার একাডেমিকে ফলো করছিস তাদেরকে কিন্তু পর্ষদের প্রথম 3টে পেপার এবং পুরো ইয়ার পেপার দিয়ে দেওয়া হচ্ছে। ফলে তুই বুঝতে পারছিস একদম ট্রিপল অ্যাটাক হচ্ছে, 3 দিক থেকে অ্যাটাক হচ্ছে। আর তোদের অলরেডি পুরো বই কমপ্লিট হয়ে গেছে। তোরা আমাকে বলেছিস দাদা এই জায়গাটা থেকে এইটা অসুবিধা, এই জায়গাটা থেকে এইটা অসুবিধা, এই খুঁটিনাটি জিনিসগুলোর জন্য আমরা পকেট ধামাকা সিরিজ লঞ্চ করে দিয়েছি। আমরা 5 মিনিট রিভিশন নিয়ে চলে এসেছি, তোদের কোনো রকম সমস্যা হবে না, তোরা মাধ্যমিক কাঁপাবি। আমি প্রথম দিনেও বলেছিলাম অ্যাডভেঞ্চার একাডেমি তোদের সাথে শেষ পর্যন্ত থাকবে, আমি আজকের দিনে এখানে দাঁড়িয়ে আছি এবং এইটুকু এখনো বলবো, যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না। তুই শুধু যাবি পরীক্ষাতে, তুই গিয়ে দেখতে পাবি আমি যে কথাগুলো তোকে বলেছি সারা বছর ধরে সেগুলো সত্যি বলেছি না মিথ্যে বলেছি। টেস্ট পরীক্ষাতে তো দেখেই নিয়েছিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আজকে আমরা কি করতে এসেছি? আমরা এসেছি আজকে এসএকিউ এর ম্যারাথন করতে। মহা ম্যারাথন নয় কিন্তু, মহা ম্যারাথন কিছুদিন পরে আসবে। আজকে নর্মাল ম্যারাথন, যেটার মধ্যে আমরা পর্ষদের টেস্ট পেপার, যেটা আমরা ডিসেম্বরের 5 তারিখ থেকে পেয়ে গেছিলাম, সেই পর্ষদের টেস্ট পেপারে 3, 4 এবং 5 নাম্বার সেটের এসএকিউ আমরা ফুল ফিনিশ করব আজকে। ঠিক আছে, চল আর বেশি কথা নয়, একদম শুরু করা যাক। প্রথমেই পর্ষদের এসএকিউ এর সেট নাম্বার 3 করে নিই আমরা। 245 নম্বর পেজ। প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এর মূল লক্ষ্য কি? একটা কথা শুনে রাখ ভাই, এর মধ্যে তুই প্রচুর এমন প্রশ্ন পাবি যেগুলো আমরা অলরেডি আগে প্রচুর বার করিয়ে ফেলেছি। সেই প্রশ্নগুলো যেগুলো রিপিটেড টাইমস করেছি ওগুলো কিন্তু আমি ধরবো না। তার জন্য আমাদের দেখবে প্লেলিস্ট সেকশনে বা আমি নিচে কমেন্ট একদম পিন কমেন্টের মধ্যে পেস্ট করে দেবো এসএকিউ এর পুরো প্লেলিস্ট। ওগুলো পর 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 করে নাও, তুমি মাধ্যমিকের জন্য রেডি। এমসিকিউ ভিএসএকিউ এর প্লেলিস্ট পর 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 করে নাও, মাধ্যমিকের জন্য রেডি। সেগুলো সব আমি নিচে পেস্ট করবো ভাই। স্থিতিশীল উন্নয়ন জিনিসটা কি? ধর তুই একটা ভৌত বিজ্ঞানের বই কিনলি আজকে, তুই ভাবলি আমি আজকে বইটাকে পুরো কমপ্লিট করব, আমি আজকে বইটাকে ভালো করে পড়বো, 100 পাবো, তারপর আমি বইটাকে ভালো কন্ডিশনে তুলে রাখবো, যাতে আমার ভাই যে 2 বছর পরে মাধ্যমিক দেবে সেও যাতে ওই বইটাকে পড়তে পারে যদি সিলেবাস সেম থাকে। তার মানে কি, তুই নিজের চাহিদাটাকে পূরণ করলি, তুই নিজের 100 পাওয়াটাকে বজায় রাখলি, প্লাস তুই সেই বইটাকে রেখে দিলি যাতে তোর ভাই 2 বছর পরে সেটাকে পড়ে ও ফাটাফাটি নাম্বার পেতে পারে। এটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। আমাদের কাছে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলোকে আমরা মানে বর্তমান প্রজন্মরা ব্যবহার করব, কিন্তু এতটাও করে ফেলবো না যে সেগুলো পুরোপুরি শেষ হয়ে যায়। মানে আমরা আমাদের প্রয়োজন মতো করে সেগুলোকে ইউজ করব, করার পরে যেগুলো বেঁচে যাবে সেগুলোকে যত্ন করে তুলে রেখে দেবো যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেগুলোকে ব্যবহার করে নিজেদের চাহিদাগুলোকেও মেটাতে পারে। মানে বর্তমান প্রজন্মের চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের পরিকল্পনা করে যে উন্নয়ন হয় সেইটাকেই বলা হয় স্থিতিশীল উন্নয়ন। আশা করতে পারি ক্লিয়ার। স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য কি? ভবিষ্যৎ সুরক্ষিত করা, প্রাকৃতিক সম্পদের ব্যবহারকে নিয়ন্ত্রিত করা, পরিবেশ দূষণটাকে রোধ করা। তুই বলবি দাদা এর সাথে পরিবেশ দূষণের সম্পর্ক কোথায়? আরে তুই যত প্রাকৃতিক সম্পদ কম ব্যবহার করবি, ধর তুই যত কয়লা কম পোড়াবি পরিবেশ তো কম দূষিত হবে, তাই না? কয়লা বেশি পোড়াবি তো বেশি পরিবেশ দূষণ হবে। আশা করতে পারি পরিষ্কার আছে। নেক্সট, সমভরের দুটি গ্যাস এসটিপিতে যথাক্রমে এত এমএল এবং এত এমএল আয়তন অধিকার করে, গ্যাস দুটির মোলার ভরের অনুপাত কত? এই প্রশ্নটা মনে আছে আমি করিয়েছিলাম, এই অঙ্কটা মনে আছে করিয়েছিলাম ভাই। চল দেখি একটু করিয়ে দেওয়া যাক। তোকে এখানটা মোলার ভরের অনুপাত চেয়েছে, এখানে তোকে কয়েকটা আয়তন দিয়ে দিয়েছে। তুই একটা জিনিস জানিস তো, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি হয়। এই মুহূর্তে তোকে এগুলো বলা মানে মানে তোকে যদি তুই যদি বলিস আমি জানি না, তাহলে তুই খুব সংকটে আছিস। এইবার একটা কথা বলি, এখান থেকে যদি তুই মোলার ভর বার করতে চাস তাহলে তুই কি করবি বল? ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি করে দিবি। এইবার আমাকে একটা কথা বল, তোকে এখানে দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে, বলেছে সমভরের দুটি গ্যাস। সমভর বলে দিয়েছে মানে দুজনের ক্ষেত্রে ভরটা ডাব্লিউ হয়ে যাবে, ওই জন্য আমি ডাব্লিউ 1 ডাব্লিউ 2 করবো না। আচ্ছা, দুজনের ক্ষেত্রে দেখ বলে দিয়েছে এসটিপি কন্ডিশন এবং আয়তনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে দিয়েছে। আমাকে এক কাজ করতে দে, আমি এখান দিয়ে দুটো মোলার ভর আগে লিখে নিই, কারণ মোলার ভরের অনুপাত চেয়েছে। তাহলে আমি প্রথম জনের মোলার ভর M1 লিখছি, দ্বিতীয় জনের মোলার ভর M2 লিখছি। প্রথম জনের মোলার ভরটা কি হয়ে যাবে দাদা? ডাব্লুটা কি সেম থাকবে দুটোর ক্ষেত্রে? একদমই তাই, কারণ সমভর বলে দিয়েছে। তাহলে ডাব্লু সেম রাখলাম। দাদা আরটা তো সার্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে আরটা দুজনের ক্ষেত্রেই আর থাকবে, তাহলে দাদা ডাব্লু আর বসিয়ে দিলাম। আচ্ছা দাদা টিটা কি হবে? টিটা দেখ ভাই এসটিপি বলে দিয়েছে তো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার।
তার মানে টেম্পারেচার দুজনের ক্ষেত্রেই সেম হবে, আশা করতে পারি ক্লিয়ার আছে। দাদা প্রেশারটাও তাহলে দুজনের ক্ষেত্রে সেমই হবে, একদমই তাই। তাহলে এখানেও পি বসাবে, এখানেও পি বসাবে। আর এই যে ভলিউমটা কিন্তু দুজনের ক্ষেত্রে আলাদা দিয়ে দিয়েছে। প্রথম জনের ভলিউম দিয়ে দিয়েছে কত, 4480 ml, আর দ্বিতীয় জনের ভলিউম দিয়ে দিয়েছে কত, 5600 ml। আমি আশা করতে পারি ক্লিয়ার আছে। এবার তুই M1/M2 কর, তুই দুজনের অনুপাত খুব সহজে পেয়ে যাবি। তাহলে চল করি। এখানটা আমি লিখছি M1, এখানটা আমি লিখছি M2। M1/M2 করলে কি আসছে দেখি, আসছে যেটা উপরে আসছে WRT বাই, এটা হচ্ছে অঙ্কটা করার সবচেয়ে সহজ নিয়ম। অনেকে এসটিপি করে কন্ডিশন বার করে 22,400 এই ওই সেই করে, বাট ওগুলো খুব বড় হয়ে যাবে। এখানে হয়ে গেল WRT বাই P ইন্টু 5600, P ইন্টু 5600। এবার এটা যখনই করলাম আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই WRT কেটে গেল। তুই যদি না করতে পারিস এদিক ওদিক করে করে কর, আমি ভাই ডিরেক্টলি করে দিচ্ছি। আর আমি আশা করব এই লেভেলে তোদের এতটুকু অঙ্কের নলেজ হয়ে গেছে। তাহলে তুই যদি আমি ধরে নিলাম তুই এটা পারিস না, মানে অনেকে বলো দাদা আমি কিন্তু খুব একটা ভালো অঙ্ক পারতাম না, তুমি কি করে ফেললে এটা, আমি বুঝতেই পারিনি। তো তোদের জন্য করে দিচ্ছি, দেখ WRT ওপরে আছে তো ওপরে বসিয়ে দিয়ে WRT। এই P ইন্টু 4480টা নিচে নামিয়ে দে, P ইন্টু 4480। এটা কি কার সাথে গুণ হবে, এই WRTর সঙ্গে গুণ হবে। তাহলে WRTর সঙ্গে গুণ হলো। এই যে P ইন্টু 5600 আছে এইটা গিয়ে সোজা এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এইটা কি এর সাথে গুণ হয়ে গেল, P ইন্টু 5600 হয়েছে। এইবার কি করবো আমরা, WRT কেটে দিলাম, যেটা আমি শুরুতে করেছিলাম। P উড়িয়ে দিলাম, একটা শূন্য উড়ে গেল, এখানে থেকে গেল 560, এখানে থেকে গেল 448। আরে কি দিয়ে কাটবে রে ভাই, 4 দিয়ে উড়ে যাবে তো, হ্যাঁ চলে যাবে দেখি, 1 1 2 হয়ে গেল। আচ্ছা 4 1 কে 4, 4 14 56 হয়ে যায় একদম। এখানে চলে গেল 140, এখানে কাটলে 5 2 10, 6 2 12 56 হয়ে গেল, এখানে কাটলে হয়ে গেল 70। আচ্ছা 5 14 70 হয়ে যায়, 4 14 56 হয়ে যায়। তার মানে অ্যান্সার কত হয়ে গেল, M1:M2 ইকুয়াল টু 5:4। আশা করতে পারি একদম পরিষ্কার আছে, একদম নলেজ পরিষ্কার আছে। ঠিক আছে, কমপ্লিট। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। একটা অথবা প্রশ্ন বলেছে, স্থির চাপে 300 কেলভিন উষ্ণতায় কোনো গ্যাসকে কত তাপমাত্রায় ঠান্ডা করলে ওর আয়তন প্রাথমিক আয়তনের 1/3 গুণ হয়ে যাবে। আচ্ছা খুব ভালো কোশ্চেন। আমাকে দেখতে হবে অঙ্কটা কিসের বিষয় দিয়েছে। আমরা যখন ধামাকা ব্যাচের মধ্যে একদম ধরে ধরে অঙ্কটাকে শিখিয়েছি, আমরা একটাই জিনিসে ফোকাস করতে বলেছি, সেটা হচ্ছে অঙ্কটার মূল মোটিভটা কি, অঙ্কটা অ্যাকচুয়ালি বলতে কি চাইছে, অঙ্কটার মেইন জায়গাটা কোনটা। মেইন জায়গাটা হচ্ছে এইটা, যে অঙ্কটা স্থির চাপে দিয়ে দিয়েছে তোকে। এবার যদি কোনো অঙ্ক স্থির চাপে দিয়ে দেয় তাহলে স্বাভাবিকভাবে সেটা চার্লসের সূত্রের অঙ্ক, আর চার্লসের সূত্রের অঙ্ক মানে V1/T1 ইকুয়াল টু V2/T2, মানে সেখানে হয় ভলিউম বার করতে দেবে না হয় টেম্পারেচার বার করতে দেবে। তো কি বলেছে, বলেছে কত তাপমাত্রায় ঠান্ডা করলে ওর আয়তন প্রাথমিক আয়তনের 1/3 গুণ হবে। তাহলে চল বসা, প্রাথমিক আয়তন আমি কত ধরবো, V1 ধরলাম। প্রাথমিক উষ্ণতা কত দিয়েছে, 300 কেলভিন উষ্ণতায়, তো বসিয়ে দিয়ে 300 কেলভিন। V2 কত হবে, V2 তো বলে দিয়েছে যে অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের 1/3 গুণ হবে। তাহলে অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের মানে প্রাথমিক আয়তন গুণ 1/3। তার মানে এখানটা বসিয়ে দিয়ে V1 ইন্টু 1/3। নিচে আমাকে বলে দিয়েছে কত উষ্ণতায়, তাহলে T2 বার করতে হবে। পরিষ্কার কথা, অঙ্ক খতম। এইবার দাদা কি করব, খুব কঠিন লাগছে আমার, কি করব রে, V1/3 ইন্টু T2। মারাত্মক কঠিন ক্যালকুলেশনের মাধ্যমে অঙ্কের টিচাররা দেখবি লেখে, এত বড় ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পাই করে, এরকম করে লিখে দিলাম T2 ইকুয়াল টু 100 কেলভিন। তোরাও দেখবি লিখিস যে অনুরূপ ক্রমে সাজিয়ে পাই বা অনুরূপ সমীকরণ করে পাই, এই করে আমরা পেয়ে গেলাম। ভাই কি সহজ অঙ্ক ছিল। এইসব অঙ্ক কেউ দেখ, তুই বল, এইসব অঙ্ক তোর কাছে এখন কঠিন, কি পাতি একটা অঙ্ক। আগেরটা আমি তবুও মানতে পারি, আগের অঙ্কটা আমি মানছি, হ্যাঁ ঠিক আছে ভালো অঙ্ক, 2 নাম্বার দেওয়ার মতো। এই অঙ্কটা তোকে যদি পরীক্ষাতে কেউ দিয়ে দেয় করতে পারবি না, তাহলে বলিস কেন অঙ্ক পারি না, বলিস কেন, বল আজকে থেকে আমি অঙ্ক পারি। আমি যদি একটু প্র্যাকটিস করে নিই আমিও পরীক্ষাতে ভালো নাম্বার পেতে পারি। মানুষকে সব থেকে প্রথমে কে শেষ করে দেয় জানিস, মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়। আর একটা জিনিস খেয়াল করবি, তুই যে জিনিসটাকে ভয় পাস তুই সেটাকে ভয়ই পেতে থাকিস।
তুই কোনোদিন ওটা থেকে বেরোতেই পারিস না। ধর কেউ ধর চলতরিতে ভয় পায়, তুই তাকে সেই দিনও জিজ্ঞাসা করেছিস, সে বলেছে আমি চলতরিতে ভয় পাই, তুই আজকেও জিজ্ঞাসা কর, বলবে চলতরিতে ভয় পাই। 2 বছর পরে যখন তার কোনো ভাই বা বোন তার থেকে জিজ্ঞাসা করে, বাবা রে চলতরির চ্যাপ্টারটা কি কঠিন রে বাবা, আমি খুব ভয় পেতাম, ও ভয়টাকে কাটানোর চেষ্টাই করেনি। ও যদি একটুখানি নিয়ে বসে যেত না, 2-3 ঘন্টা এমনি ভয় কেটে যেত। আমাদের ধামাকা ব্যাচে অনেক স্টুডেন্ট বলে তারা চলতরিতে খুব ভয়, আরে ধামাকা ব্যাচে তো করিয়ে দেওয়া আছে, তুই নিয়ে বস, তবে না তোর ভয়টা কাটবে। ইউটিউবে কিছুদিনের মধ্যে একটা কুইক রিক্যাপ দেবো চলতরিতে, দেখবি। চল, আমি আছি ভাই, চাপ নিবি না। বলছে একটা গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় দাদা, বলে ফেলো। দেখ বিষয়টা কি, অবতল দর্পণের মেন মেকানিজমটা কি ছিল? মেন মেকানিজমটা ছিল এই যে ধর একটা অবতল দর্পণ আছে, তার এটা প্রধান অক্ষ আছে, এই প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি এসে দর্পণের মধ্যে পড়তো, তাহলে সেইটা দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে একটা বিন্দুর মধ্যে মিলিত হতো। এই যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুটাকে আমরা অবতল দর্পণের মুখ্য ফোকাস বলতাম। তার মানে দেখ, যদি প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিগুলো আসে, তাহলে দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে একটা বিন্দুতে মিলিত হয়, এই জন্যই এই দর্পণটাকে অভিসারী দর্পণ বলা হতো। তাহলে এবার উল্টো মেকানিজমটা হচ্ছে, এবার যদি এই যে ফোকাস বিন্দু রয়েছে, এই ফোকাস বিন্দু থেকে যদি আমি রশ্মিগুলোকে পাঠাই, তাহলে কি হবে না, তাহলে সেই রশ্মিগুলো গিয়ে অবতল দর্পণের মধ্যে এরকম ভাবে প্রতিফলিত হওয়ার চেষ্টা করবে, এবং হয়ে কোথায় যাবে না, যেই পথ দিয়ে তারা এসছিল সেই পথে ফেরত যাবে, মানে প্রধান অক্ষের সমান্তরালে ফেরত চলে যাবে। তার মানে অবতল দর্পণ সমান্তরাল রশ্মিগুচ্ছকে যেমন অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে, তেমনি যদি উল্টো মেকানিজমটাও হয়, অবতল দর্পণ পুনরায় সমান্তরাল রশ্মিগুচ্ছ তৈরি করতেও সক্ষম। এই যে গাড়ির হেডলাইটের যে মেকানিজমটা রয়েছে, সেখানে কি হয়, একটা বাল্বকে, একটা হেডলাইটের ভেতরে যে বাল্বটা থাকে সেইটাকে অবতল দর্পণের ফোকাসের মধ্যে স্থাপন করা হয়, যাতে সেই বাল্ব থেকে যে আলোক রশ্মিগুলো গিয়ে অবতল দর্পণের মধ্যে লাগে, সেগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, ফোকাস থেকে আসছে। তাহলে ফোকাস থেকে যদি কোনো আলোক রশ্মি যায়, সেটা অবতল দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যায়। তার মানে সমান্তরাল রশ্মিগুচ্ছ তৈরি হয়ে গেল। মনে রাখ, সমান্তরাল রশ্মিগুচ্ছ বহু দূর অব্দি যেতে পারে, সুতরাং হেডলাইটের আলো অনেক দূর যাবে, আমরা অনেক দূরের জিনিসকেও হেডলাইটের মাধ্যমে দেখতে পাবো। ইট ইজ দ্য মেকানিজম, ইট ইজ দ্য সিস্টেম। নেক্সট, কোন মাধ্যমে আলোর বেগ 2 × 10⁻⁸ মিটার/সেকেন্ড, ওই মাধ্যমে প্রতিসরণ কত? ধুর 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 করবোই না। বলেছে এই আবার তুই কোথা থেকে চলে? ও এইটা ঠিক, ভয় পেয়ে গেছিলাম। ডায়নামো এবং বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। ভাই কতবার করে দিয়েছি প্রশ্নটা, আরে কতবার করে দিয়েছি রে। আরে মোটর কিসের ভিত্তিতে কাজ করে, কমেন্ট কর। ডায়নামো কিসের ভিত্তিতে কাজ করে, কমেন্ট কর। মোটরের মধ্যে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, কমেন্ট কর। ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, কমেন্ট কর। পার্থক্য হয়ে গেছে। টেকনোলজি, আহা क्या क्वेश्चन है। C2H2 অন্য লুইস ডট ডায়াগ্রাম দেখাও। অনেকে আমাকে বলেছে দাদা পকেট ধামাকার একটা এপিসোড হবে নাকি লুইস ডটের উপর, ইলেকট্রন ডটের উপর? আরে হবে না কেন ভাই, তোদের কথা অনুযায়ী হবে। তোরা বলেছিস হবে না, আমি তোকে যা যা আমি পুরো রিলিজ করে দিচ্ছি। প্রথম এপিসোডটা যেটা হয়েছে সেটা অর্গানিকের উপর হয়েছে, দ্বিতীয়টা হবে ইনঅর্গানিকের উপর হবে, 3 নম্বরটা যেটা হবে সেটা IUPAC নেমিং এর উপর হবে, 4 নম্বর যেটা হবে সেটা হবে লুইস ডট গঠনের উপর, 5 নম্বর এপিসোড যেটা হবে সেটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে, তোরা যেটা বলবি সেটা করে দেবো। অনেকে বলেছে দাদা ধাতুবিদ্যার কয়েকটা নিষ্কাশন পদ্ধতির উপর করে দাও। 5টা এপিসোড সেট হয়ে গেল, যা 5টা এপিসোড সেট হয়ে গেল, এর ভেতর নড়চড় হবে না ভাই। চল দেখি C2H2 অন্য লুইস ডট ডায়াগ্রাম করে দিই একটু। C2H2 করি, দুটো কার্বন দুটো হাইড্রোজেন। কার্বন মানে কি, কার্বন মানে 2 আর 4, 2 আর 4। হাইড্রোজেন মানে সিঙ্গেল, আমার মতো। এবার দেখ, হাইড্রোজেনের একটাই মাত্র ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটাই মাত্র ইলেকট্রন। তো হাইড্রোজেন কি চাইছে, হাইড্রোজেন আমার ভাই চাইছে আরেকটা ইলেকট্রন পেতে। তো আরেকটা ইলেকট্রন যদিও পেতে হয়, ওকে যদি পেতে হয় তাহলে তোকে ওই ইলেকট্রনটা দিতে হবে আগে, তবে না তুই একটা পাবি। তোকে একটা পেতে হলে তো একটা দিতেই হবে, তাহলে ও যদি একটা দেয় তাহলে একেও একে একটা দিতে হবে। তাহলে এই জন্য আমরা ভদ্রতার খাতিরে কার্বনের যে শেষ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে না, মানুষের মতো দেখাতে হবে। তো তাহলে এখানটাতে আমি একটা দেখাই,
আর এখানটাতে আমি তিনটে দেখাই, মানুষের মতো ড্র করবি কিন্তু ভাই। কয়েকজন আছে হ্যাঁ, এগুলো কি হচ্ছে, কি ড্রয়িং এগুলো ভাই? ধরে কর একটুখানি, আমার মতো করিস না। হয়েছে। আর এখানটায় সব ঠিক আছে। এবার শোন, হাইড্রোজেন একটা দেবে, কার্বন একটা দেবে, কার্বন একটা দেবে, হাইড্রোজেন একটা দেবে। হয়েছে। কার্বনকে কটা দিতে হবে বল? কার্বন হতে চাইছে শেষ কক্ষপথে 8, আছে 4, 4টে লাগবে তো দাদা, 4টে দিতে হবে। আরে পরিষ্কার কথা ভাই, একদম পরিষ্কার। তাহলে একেও একটা দিয়ে দিয়েছে, এই কার্বনটাও একটা দিয়ে দিয়েছে, কিন্তু কার্বনকে তো মোট 4টে দিতে হবে। তাহলে দেবে কাকে? আরে এরও এখনো 3টে দরকার, এরও 3টে দরকার, তো ভাই দে না একে অপরকে। আবার অসুবিধাটা কোথায়? তুই ওকে 3টে দে, ঘুরিয়ে 3টে পাবি, তুই ওকে 3টে দে, ঘুরিয়ে 3টে পাবি। তোর তো মোট 4টে লাগবে, একটা হাইড্রোজেনের থেকে পাবি, 3টে কার্বনের থেকে পাবি। আরে তোরও তো 4টে লাগবে, তুই একটা কার্বনের থেকে, 3টে কার্বনের থেকে পাবি, একটা হাইড্রোজেনের থেকে পাবি। সবাই সুখী, সবাই খুশি। তো চলো আর কি আছে, এই তো কমপ্লিট হয়ে গেল। এইবার কি হবে বল? এইবার কি হবে বল? এবার হচ্ছে বড় ধামাকা হবে। এখানটায় 3টে ক্রস, 3টে ক্রস সি, এখানটায় ক্রস, এখানটায় ডট, এখানটায় ক্রস, এখানটায় ডট, এখানটায় হাইড্রোজেন, এখানটায় হাইড্রোজেন। তো হাইড্রোজেন আমাদের সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছে, হাইড্রোজেন হয়নি, হাইড্রোজেনের ইলেকট্রনস গুলো হয়েছে। আর কার্বন ভাই আমাদের খুব খুশি, কার্বন বলছে আরে ভাই বহুত বড়িয়া, সবাই অক্টেট ফিল আপ হয়ে গেছে, হাইড্রোজেন ডিপ্লেট হয়ে গেছে, খুব ভালো। তাহলে এখানেও 2, এখানেও 2, এই কার্বন আমাদের খুব খুশি, 2 8 হয়ে গেছে, এই কার্বন আমাদের খুব খুশি, 2 8 হয়ে গেছে। এইবার কি হবে বল? এইবারে তুই সিম্পল একটুখানি বন্ড গুলোকে দেখিয়ে দে। কার্বন কার্বনের মাঝে 3টে 3টে করে ইলেকট্রন পেয়ার তুই দেখতে পাচ্ছিস। তাহলে 3টে বন্ড হয়ে গেল, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, একদম পরিষ্কার কথা কথা, C2H2 ডান, ফিনিশ। নেক্সট। আরে কোনো চাপ আছে ভাই? কোনো চাপ নেই, কোনো চাপ নেই, তুই শুধু একদম মন খুলে পড় ভাই। এইটুকু বলতে পারি, মানুষ ক্লাস 10 পর্যন্তই সুখী থাকে। একটু মন খুলে আনন্দ করে নে ভাই, আর কিছুদিন বাকি আছে, কিছুদিন পাবি। আমি কত খুশি আছি দেখছিস তোদের ক্লাস 10 এর জন্য, বিকজ আমি সত্যি জানি ক্লাস 10 এর পরে কি সিচুয়েশন অ্যারাইজ করে। তুই হয়তো অনেকে আমাকে বলছে দাদা ক্লাস 10 এর পর কি তোমাকে আর পাবো না? আরে তুই কি আমি ছবি হয়ে যাবো নাকি রে ভাই? 11 কেমিস্ট্রি কি করতে রয়েছে তোর কাছে? হ্যাঁ, তুই যদি এখন আর্টস নিস বা কমার্স, তাহলে তুই অবশ্যই আমার লাস্ট ক্লাস করছিস, লাস্ট 1 মাসের ক্লাস করছিস তুই, তারপরে আমার ক্লাস তুই জীবনে কোনোদিন করবি না, এটা তো একটা ফ্যাক্ট। আর বাকি যারা সায়েন্স নেবে তাদের সাথে তো আমি আছি। খারাপ লাগে, সত্যি কথা বলতে খারাপ লাগে, এত স্টুডেন্ট, তার মধ্যে ধর 1/3 হলেও তো চলে যাবে, খারাপ লাগে। চল দেখি। বলেছে আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? আরে খুবই সহজ প্রশ্ন ভাই। আয়নীয় যৌগের মধ্যে যে আয়ন গুলো থাকে, ভালো করে আয়ন, বারবার করে বলছি, আয়নীয় যৌগের যে আয়ন গুলো থাকে, সেই আয়ন গুলোর মধ্যে থাকে তীব্র স্থিরতারিতিক আকর্ষণ বল। এই তীব্র স্থিরতারিতিক আকর্ষণ বলের জন্য এরা অত্যন্ত শক্তপোক্ত ভাবে জড়িত থাকে ভাই। এই জন্য এদেরকে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের যদি তুই বিচারে দেখিস তাহলে সেটা প্রচন্ড বেশি হয়। ঠিক আছে, নেক্সট। বলেছি একটি মৌল এ, আচ্ছা মৌল এ একটি ধাতু, বি এবং সি উভয় উচ্চ তড়িৎ ধনাত্মক মৌল, এ বি এবং বিসি যৌগদ্বয়ের মধ্যে কোনটি তড়িৎযোজী কোনটি সমযোজী হতে পারে? প্রশ্নটা ভুল আছে, প্রশ্নটা ভুল আছে। বল কেন ভুল আছে? বলেছে এ একটা ধাতু, তার মানে এ নিজে ইলেকট্রোপজিটিভ। বলেছে বি এবং সি উচ্চ তড়িৎ ধনাত্মক মৌল, মানে বি ও উচ্চ তড়িৎ ধনাত্মক, সি ও উচ্চ তড়িৎ ধনাত্মক, সবাই উচ্চ তড়িৎ ধনাত্মক। এটা যদি তোকে 12-এ দিত আমি বলতাম ধাতব বন্ধনের কথা উল্লেখ করে দে, কিন্তু তোর তো ধাতব বন্ধন কিছু নেই, তোরা তো 12 কেমিস্ট্রি পড়ছিস না, তোদের ক্ষেত্রে প্রশ্নটা দিয়েছে ভুল। প্রশ্নটা কি হতো বলতো? প্রশ্নটা হতো এখানটা ধনাত্মকের জায়গায় ঋণাত্মক হতো। তাহলে তুই দেখ, বলেছে এ মৌলটা হচ্ছে একটা ধাতু, তাহলে এ মৌলটা একটা ধাতু মানে এ মৌলটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ একটা মৌল। তার মানে এ মৌলটা ধর, আমি বললাম ধর ম্যাগনেসিয়ামের কথা বলছি, তাহলে ম্যাগনেসিয়াম মানে কি? ম্যাগনেসিয়ামটা Mg2+ হতে পারে, তার মানে এটা একটা ইলেকট্রোপজিটিভ মৌল, ধাতু মানে ইলেকট্রোপজিটিভ। তাহলে এ একটা ধাতু আমরা ধরে নিয়েছি, তাহলে এ কে আমি লিখে দিই ইলেকট্রোপজিটিভ একটা এলিমেন্ট। হয়েছে। বি এবং সি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, মানে বি ও উচ্চ তড়িৎ ঋণাত্মক মানে নেগেটিভ, সি ও উচ্চ তড়িৎ ঋণাত্মক মানে নেগেটিভ, মানে ফ্লুরিন অক্সিজেন টাইপের সিচুয়েশন আছে, বুঝতে পারছিস তো, যারা উচ্চ তড়িৎ ঋণাত্মক হয়। এইবার বলে দিয়েছে এবি যৌগ তুই যদি তৈরি করিস, এবি যৌগ তৈরি হলে সেটা কি যৌগ হবে তুই বল? যে উচ্চ তড়িৎ ঋণাত্মক সে শুধু ইলেকট্রন নেয়,
যে উচ্চ তড়িৎ ধনাত্মক সে শুধু ইলেকট্রন দেয়, তাহলে একজন শুধু দেবে একজন শুধু নেবে, কি ধরনের কম্বিনেশন? ওয়ান সাইডেড লাভ। তড়িৎযোজী, ভুলে গেছিস? তড়িৎযোজী। তাহলে এবিটা কি ধরনের যৌগ? তড়িৎযোজী যৌগ। ঠিক আছে, ভুললে হবে না ভাই। নেক্সট, এবার কি বলেছে? বিসি। বিসি কি ধরনের যৌগ? ভাই এও তড়িৎ ঋণাত্মক, এও তড়িৎ ঋণাত্মক, তার মানে একজন দেবে একজন নেবে সিচুয়েশন নেই, হলে দুজনকেই দিতে হবে, দুজনই পাবে। তার মানে স্বাভাবিক দুজনেই যদি ইলেকট্রোনেগেটিভ হয়, তা সেখানে নিশ্চয়ই তড়িৎযোজী বন্ধন হতে পারে না, তো হলে কি ধরনের বন্ধন হবে? সমযোজী বন্ধন হবে। একদম পরিষ্কার কথা আশা করতে পারি, একদম পরিষ্কার আছে, পরিষ্কার আছে, পরিষ্কার আছে। ঠিক আছে, নেক্সট বলেছে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি এবং সমিত সমীকরণ। কতবার পড়াবো ভাই আমি এটা? কি কি লাগে? অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে আর সোডিয়াম নাইট্রাইড লাগে, তাই না? এগুলো মাথায় রাখবি, সম আণবিক ওজন অনুপাতে নিতে হয় এবং এগুলোকে ফর্মলি হিট করতে হয়, খুব ধীর গতিতে হিট করতে হয়, আস্তে 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 হিট করবি। যখনই হিট করবি তুই প্রথম ধাপের মধ্যে দেখতে পাবি এই যে অ্যামোনিয়াম প্লাস ক্যাটায়ন যেটা আছে সেটা NO2 মাইনাস অ্যানায়ন। এই দেখ, এইটা হচ্ছে অ্যামোনিয়াম ক্যাটায়ন NH4 প্লাস অ্যামোনিয়াম, আর Cl এর মাথায় মাইনাস বলে Cl মাইনাস, এই জন্য এটাকে বলা হয় ক্লোরাইড, এই জন্য পুরোটার নাম অ্যামোনিয়াম ক্লোরাইড। আর এখানটায় কি আছে, এই পুরোটাকে ভাঙলে Na প্লাস পাওয়া যায় যেটা হচ্ছে সোডিয়াম আয়ন, NO2 মাইনাস পাওয়া যায় যেটা হচ্ছে নাইট্রাইট আয়ন, এই জন্য পুরোটার নাম সোডিয়াম নাইট্রাইট। এবার যখন অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট যুক্ত হবে তখন অ্যাকচুয়ালি কি হয় না, তোকে আমি যদি একটুখানি ভেঙে দেখাই, নাইট্রাইটটাও কিন্তু হয় NO2 মাইনাস আর NH4টাও হয় NH4 প্লাস, তাহলে দুজনেরই যোজ্যতা 1, তাহলে দুটোই কানেক্টেড হবে হয়ে তৈরি করবে NH4NO2 অ্যামোনিয়াম নাইট্রাইট। সোডিয়াম আর ক্লোরিন যখন যুক্ত হবে NaCl তৈরি করে দেবে, গল্প শেষ হয়ে গেল। তাহলে অ্যামোনিয়াম নাইট্রাইট আর সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। এইবার সেকেন্ড স্টেপে এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট আছে, এইটা যে পরিমাণ হিট তুই প্রথম ধাপের মধ্যে করেছিলি, এক্সট্রা করে আর কোনো হিট দিতে হবে না, তাহলে বিস্ফোরণ হয়ে যাবে। ওই হিটেই, ওই মিডিয়ামের হিটেই অ্যামোনিয়াম নাইট্রাইট বিয়োজিত হয়ে যাবে। এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, N2 হয়ে কেটে পড়লো, চারটে হাইড্রোজেন, দুটো অক্সিজেন, দুইজন জল ছাড়া আর কি হতে পারে বল? তাহলে এইভাবেই তুই নাইট্রোজেন পরীক্ষাগারে তৈরি করে নিতে পেরেছিস। আমি দেখবো রেকর্ডটা হচ্ছে কিনা, কারণ তুই জানিস আমি ক্যামেরা কিনতে পারছি না। ঠিক আছে, একদম রেকর্ড পরিষ্কার হচ্ছে। চলো, আমি তো আর পয়সাওয়ালা নয় যে আমি ক্যামেরা কিনে নেবো, পয়সাওয়ালা। চল দেখি 3.8 বলছে খোলা বাতাসে কপার বা কপারের ধাতু সংকর নির্মিত পাত্রের উপর সবুজ ছোপ পড়ে কেন? আমি এই প্রশ্নটা করাবোই না, এ বহুবার আমি করিয়েছি, বহুবার করিয়েছি। আমার এসএকিউ গুলো সব দেখবি ভাই, পরীক্ষাতে ফুল কমন, 54-তে 54। ঠিক আছে, অথবা কি দিয়েছে, দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ কেন রাখা যায় না? এটাকেও প্রচুরবার করেছি, প্রশ্নটা একটু অন্য ধরনের দিয়েছে, একটু অন্যভাবে দিয়েছে, সেই কারণে একটুখানি করিয়ে দিই। দেখ, দস্তা মানে হচ্ছে জিঙ্ক, জিঙ্কের পাত্রের মধ্যে কি রাখবো বল? কপার সালফেটের দ্রবণ, তাহলে কপার সালফেট মানে হচ্ছে CuSO4। যখনই রাখছি, তুই জানিস তো জিঙ্ক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের থেকে অনেকটা উপরে অবস্থান করে, তো যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে অবস্থান করছে তার মানে স্বাভাবিকভাবে সে বেশি ইলেকট্রোপজিটিভ, তার তড়িৎ ধনাত্মকতা বেশি, তাহলে জিঙ্কের তড়িৎ ধনাত্মকতা কপারের থেকে বেশি, জিঙ্ক বেশি ইলেকট্রোপজিটিভ, জিঙ্কের ইগো বেশি, জিঙ্কের টাকা বেশি। তাহলে স্বাভাবিকভাবে এই কপার সালফেট যখন বিয়োজিত হবে তৈরি করবে Cu2+ এবং তৈরি করবে SO4 2-। SO4 2- এর কি চাই? শুধু পজিটিভ পজিটিভ চাই। SO4 2- क्या দেখবে? জীবনের একদম বাস্তব সত্য। ও দেখবে হ্যাঁ আমি কি কপারের সঙ্গে পড়ে আছি, জিঙ্ক আমার কাছে, আই হ্যাভ অপশন, আই হ্যাভ জিঙ্ক, তাহলে আমি জিঙ্কের কাছেই যাব, জিঙ্কের টাকা বেশি, জিঙ্কের ইলেকট্রো পজিটিভিটি বেশি, আমার তো চাই পজিটিভ, তাহলে স্বাভাবিক ওকে জিঙ্কের সঙ্গে যুক্ত হবে। যখনই যুক্ত হবে এখানে তৈরি হবে ZnSO4 এবং কপারটা নদীর ধারে গিয়ে কিনলের বদলের জল খাবে। ঠিক আছে, একা একা কাঁদতে কাঁদতে। নেক্সট হয়েছে, এই জন্যই যেহেতু রিয়াকশন করে যায় সেই জন্যই জিঙ্কের পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যায় না। নেক্সট, ভিনিগার আর অ্যাসিটিলিনের IUPAC নামগুলো লেখো। ভিনিগার মানে কি? ভিনিগার মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ, তাই না? CH3COOH, এর IUPAC নাম কি হয়ে যাবে ভাই? দুটো কার্বন আছে তো না, তাহলে দুটো কার্বন যদি থাকে তাহলে ইথান যুক্ত ওইক অ্যাসিড কি নাম হয়ে গেল বল? ইথানোইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটার নাম কি হয়ে গেল? আর লিখতে হবে ভাই,
ইথানোয়িক অ্যাসিড হয়েছে। চলো নেক্সট, অ্যাসিটিলিনটা কি হয়ে যাবে ভাই? অ্যাসিটিলিন মানে হচ্ছে C2H2, কটা কার্বন? দুটো কার্বন ভাই, এটা অ্যালকাইন তো রে, CnH2n-2 এর ফর্মুলায় পড়ছে তো রে। এগুলো এখনো যারা জানিস না জৈব রসায়নের ওয়ান শটটা দেখে নে ভাই। আর কবে দেখবি তুই? জৈব রসায়নে দুটো ভিডিও করেছি, একটা প্রবলেম সলভিং করেছি, দেখে নে, ফুল মার্কস পেয়ে যাবি জৈব রসায়নে, গ্যারেন্টি আমার, একটাও প্রশ্ন বাইরে আসবে না। এখানটা দেখ এনের ভ্যালু 2 আছে, তাহলে 2 এর ডবল কর 4, 4 - 2 করলে 2, তার মানে এটা একটা অ্যালকাইনের ফর্মুলা। অ্যালকাইনের ফর্মুলা বলে লাস্টে আইন বসবে, দুটো কার্বন আছে বলে ইথ বসবে, ইথ প্লাস আইন, নাম হয়ে গেল ইথাইন। আশা করতে পারি ক্লিয়ার। লাল বর্ণের ব্রোমিন জলে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি ঘটে? আরে ভাই ওয়ান শটে করিয়েছি, প্রশ্নের মধ্যে বারবার করাচ্ছি, পকেট ধামাকাতে করিয়েছি, তো সুতরাং এইটাকে আমরা ধরে আমাদের সময় নষ্ট করব না, ঠিক আছে? যারা যারা এগুলো জানিস না কুইক রিক্যাপটা দেখে নে, এই কুইক রিক্যাপ বলছি, ওয়ান শর্টস গুলো দেখে নে জৈব রসায়নের, পকেট ধামাকাটাও দেখে নিতে পারিস, পকেট ধামাকার এপিসোড 1-এও এই বিক্রিয়াগুলো সব করিয়ে দিয়েছে, ঠিক আছে? চলো নেক্সট, আমাদের এসএকিউ এর প্রথম সেট কমপ্লিট, প্রথম সেট বলতে 3 নম্বর সেট কমপ্লিট, আজকের প্রথম সেট। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এসএকিউ এর সেট নাম্বার 4, 248 নম্বর পাতা। সিএফসি কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে সমীকরণ সহ লেখো, এটা আমি করিয়েছি, বাট যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি এটাকে আরেকবার পড়াতে চাইছি। রেকর্ডটা মাইকে হচ্ছে, একদম হচ্ছে। সিএফসি মানে কি? ক্লোরোফ্লুরোকার্বনের বিভিন্ন রকমের যৌগ। ধর আমি একটা যৌগ ধরে নিই CFCl3, এই CFCl3 ধর বিয়োজিত এরকম ভাবে হচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে CFCl2, এবং সেখান থেকে তৈরি হচ্ছে একটা ক্লোরিন, যে ক্লোরিনটা নর্মাল ক্লোরিন নয়, এই ক্লোরিনটা হচ্ছে ভিলেন ক্লোরিন, এই ক্লোরিনটাকে বলা হয় সক্রিয় ক্লোরিন। এই যে সক্রিয় ক্লোরিন আছে এটাই ওজোন স্তরকে ধ্বংস করতে সক্ষম। কি করে করবে? ওজোন স্তর মানে হচ্ছে দাদা O3, O3 সঙ্গে এই সক্রিয় ক্লোরিন, যেটাকে আমি একটুখানি ভিলেন ক্লোরিন বলছি, আমি এরকম একটা সার্কেল করে দিই এটাকে, তাহলে আমি বারবার সক্রিয় লিখতে হবে না। এই সক্রিয় ক্লোরিনটা কি যখন যুক্ত হচ্ছে কি করবে জানিস? এই O3টাকে ভেঙে দেবে O2 আর অক্সিজেন পরমাণুতে, মানে অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণু তৈরি করলো, অক্সিজেন পরমাণুর সাথে ক্লোরিনটা যুক্ত হবে, তৈরি করবে ক্লোরিন মনোঅক্সাইড। এখানে একটা ব্যাপার আছে দাদা, এটাকে ক্লোরিন মনোঅক্সাইড কেন বলা হলো? কারণ নিয়মটা হচ্ছে যে বেশি ইলেকট্রোনেগেটিভ তাকে আইড বলতে হবে। খেয়াল করে দেখি NaCl সোডিয়াম ক্লোরাইড কেন বলা হয়? কারণ ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, এই জন্য এটাকে বলা হয় অক্সাইড, ক্লোরিন মনো অক্সাইড। আশা করতে পারি ক্লিয়ার আছে, মনো বলা হয় একটা আছে বলে, বুঝতে পারছিস তো কিভাবে কেমিস্ট্রি শেখাতে হবে? কেমিস্ট্রি আমরা 11-12 এইভাবেই শিখবো, ঠিক আছে? আর এখান থেকে কি তৈরি হলো বল? O2 তৈরি হয়ে গেল, পরিষ্কার কথা। এইবার একটুখানি মন দিয়ে দেখ, এই যে ClO তৈরি হলো, এও মাসুম নয়, এ মহাভিলেন। কারণ এই যে একটা সক্রিয় ক্লোরিন এসেছে, সে একবার ওজনকে ভেঙে ClO তৈরি করেছে, ClOটা আবার গিয়ে ওজনকে ভাঙবে, আবার গিয়ে ওজনকে ভাঙবে কিভাবে না, এই যে ক্লোরিন সেটা আলাদা হয়ে যাবে, এই অক্সিজেন একে দিয়ে দেবে, দিয়ে বলবে অক্সিজেন 4টে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 2O2 হয়ে যাবে। তুই বলবি দাদা খুব ভালো, বেশি বেশি করে অক্সিজেন তৈরি হচ্ছে। আরে অক্সিজেন তৈরি হচ্ছে কি হয়েছে? ওজনটা তো ভাঙছে, তোর ওই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে অক্সিজেন তৈরি করে কি লাভ আছে? ওটা তোর ওজোন স্তরটা ভেঙে চলে যাচ্ছে, তাই না? তো সূর্যের মধ্যে দিয়ে অতিবেগুনি রশ্মিগুলো পৃথিবীর মধ্যে প্রবেশ করে ক্ষতি করে দেবে ভাই, অক্সিজেন তৈরি হচ্ছে। এখানে আরেকটা জিনিস খেয়াল কর, সক্রিয় ক্লোরিনটা আবার তৈরি হচ্ছে, যে গিয়ে পরবর্তীকালে আবার বিয়োজনটা ঘটাতে সক্ষম। মানে তুই বুঝতে পারলি, একবার সক্রিয় ক্লোরিন তৈরি হলো, সে একবার গিয়ে ওজনকে বিয়োজিত করে ক্লোরিন মনোঅক্সাইড তৈরি করলো, সে গিয়ে আবার বিয়োজিত করে আবার সক্রিয় ক্লোরিন তৈরি করে দিল, এবং দিস সাইকেল কন্টিনিউস। নেক্সট, ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ঘরের আয়তন, গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন কত হবে? প্রশ্ন হলো, এবার পারবি তো এগুলো? তাপমাত্রা অপরিবর্তিত রাখলে বলে দিয়েছে তো, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে মানে কার প্রশ্ন এটা? কার কিসের ফর্মুলাটা কিসের? বয়লের সূত্রের ফর্মুলা। বয়লের সূত্রের ফর্মুলা হলে ফর্মুলা কি হয়ে যায় ভাই? P1V1 = P2V2 হয়ে যায়। তো P1 এর ভ্যালু দিয়ে যেত 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তুই আমি কি বলেছি, কোনো একক ফেককের গল্পে যাবি না, তুই শুধু দেখবি P1 এর একক আর P2 এর এককটা সেম আছে কিনা, তাহলে V1 এর একক V2 এর একক এমনি সেম হয়ে যাবে। বল P1 এর একক কত আছে? P1 কত আছে? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে 76 সেন্টিমিটার Hg। V1 কত আছে বল? নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার, তাহলে তুই বসিয়ে দেন 1 লিটার।
ইকুয়াল টু পি টু কত আছে বল? এটা কি 76 সেন্টিমিটারের পাশাপাশি 19 সেন্টিমিটার দেওয়া আছে? একদম দেওয়া আছে। তাহলে 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, পরিষ্কার কথা। তোকে বার করতে বলেছে এই গ্যাসের আয়তন কত হবে, ভি টু কত হবে, ব্যাস। আর কি আছে ভাই, অঙ্কটার মধ্যে কি ছিল? কিচ্ছু ছিল না। 19 4 76 হয়, যদি আমি রাত্রিবেলা ভুলভাল না করে থাকি। 4 নং 36 6 হাতে 3, 4 একে 4 আর 3 7। আরে আমি কেন কেন রিচেক কেন করছি? ভি টু ইকুয়াল টু 4 ইন্টু 1 4 লিটার হয়ে গেল। 4 ইন্টু 1, এই ব্যাপার হচ্ছে। তুই বলি দাদা তুমি এরকম কেন বলছো? কটা বাজে দেখ, কটা বাজে রে ভাই? 4:09 বাজে সকালবেলা, ভোর 4:09। আর অ্যাডভেঞ্চার একাডেমি কি করছে? জয় ধামাকা করছে। ঠিক আছে চল। অথবা প্রশ্ন কি দিয়ে দিয়েছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 মিলিমিটার পারস্তম্ভের চাপে এত গ্রাম গ্যাসের আয়তন এত হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত? ভাই পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলার মধ্যে বসিয়ে দেন রে। পিভি ইকুয়াল টু আণবিক গুরুত্ব বার করতে বলেছে ডাব্লিউ বাই এম আর টি করে দে। পি এর ভ্যালু দেওয়া আছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। এখানে শুধু একটা জিনিস আমি ছোট্ট করে বলে দিতে চাই। কি বলে দিতে চাই? তোকে দেখ এখানটা প্রেসারটা দিয়ে দিয়েছে 750 মিলিমিটার পারস্তম্ভের চাপ। কিন্তু তুই ভালো করেই জানিস, যারা রেগুলারলি আমাদের ক্লাসগুলোকে ফলো করছিস তারা জানিস এখানে পিটাকে আমাদের এটিএম এ বসাতে হবে, কারণ আর এর ইউনিটটা আমাদের লিটার এটিএম এ বসাতে হয়। ওই জন্য আয়তনটা লিটারে বসাতেই হয়, পিটা এটিএম এ বসাতেই হয়। যদি এটিএম করতে চাই, আমি সেটাও শিখিয়েছিলাম, মিলিমিটার পারস্তম্ভের চাপকে 760 দিয়ে ভাগ করে দে, তাহলেই এটা এটিএম হয়ে গেল। যদি সেন্টিমিটার পারস্তম্ভের চাপ থাকতো 76 দিয়ে ভাগ করে দিতাম। ক্লিয়ার আছে? এইবার আরেকটা ঝামেলা আছে এখানে। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে আয়তনে। খেয়াল করে দেখ, আয়তনটা দিয়ে দিচ্ছে 280 সিসি, কিন্তু আমাকে লিখতে হবে কি লিটারে। শুনে রাখ, 1000 কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার কি তো সিসি বলে? তোরা এটা চংথং এর অঙ্কের মধ্যে করেছিস। 1000 সেন্টিমিটার কিউব মানে 1 লিটার। তাহলে 280 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 280 বাই 1000 লিটার। আশা করতে পারি বিষয়টা বুঝতে পারছিস। তাহলে ভি এর ভ্যালুটা কি বসাবো? 280 বাই 1000 লিটার। আশা করব ক্লিয়ার আছে। এইবার তুই ফর্মুলার মধ্যে যেমন বসাবি বসা। ভর তোকে বলে দিয়েছে, আর এর ভ্যালু তুই জানিস, টেম্পারেচার তোকে বলে দিয়েছে, কেলভিনে করে নিয়ে বসিয়ে দিতে এম এর ভ্যালু পেয়ে যাবি। ঠিক আছে নেক্সট, উত্তল লেন্স দ্বারা গঠিত বিবর্ধিত অসৎ প্রতিবিম্বের রেখাচিত্র অঙ্কন করো। ভাই এগুলো তোকে আমি করিয়ে দিয়েছি এর আগে, তোদের নিশ্চয়ই মনে আছে যে কিরকম ভাবে বলেছিলাম। অসৎ প্রতিবিম্ব, তুই প্রথমে প্রধান অক্ষটা এরকম ভাবে টানলি, এখান থেকে আমি মধ্যিখান দিয়ে উন্মেষটা এরকম দেখিয়ে দিলাম। ঠিক আছে, একটু বাঁকা আঁকতে পারি, আমি হাতে আঁকছি, তাড়াতাড়ি আঁকছি, ওই জন্য আমাকে বেশি জাজ করবি না। এখানটা আমি আলোক কেন্দ্রটা দেখিয়ে দিলাম। আমি এখানটা র্যান্ডাম একটা মোটামুটি চোখের আন্দাজে 3 সেন্টিমিটার ধরে একটা ফোকাস টানলাম। এখানেও মোটামুটি চোখের আন্দাজে 3 সেন্টিমিটার ধরে একটা ফোকাস টানলাম। এটাকে 3 ধরেছি, এখানে 6 তে দ্বিগুণ ফোকাস টানলাম। এখানে 3 ধরেছি, তো 6 তে দ্বিগুণ ফোকাস টানলাম। এটাকে আমি 2f লিখে দিলাম, এটাকে আমি f লিখে দিলাম, এইটাকে আমি f লিখে দিলাম, এটাকে আমি 2f লিখে দিলাম। ঠিক আছে, এইবার কোথায় আমাকে বস্তুটা বসাতে হয়? আমি সবসময় বলি 1 সেন্টিমিটারের বস্তু করবি, তো বস্তুটা আমি যেখানেই করি কোথায় বসাতে হবে? কোথায় বল? বস্তুটাকে বসাতে হবে আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যিখানে। কারণ এই একটাই মাত্র কেসে উত্তল লেন্স অসৎ প্রতিবিম্ব অঙ্কন করে, একটাই মাত্র কেসে। অন্যান্য কোনো ক্ষেত্রে কিন্তু উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব অসৎ হয় না, সমস্ত ক্ষেত্রে সৎ হয়। সৎ মানেই অবশীর্ষ হয়। এই একটা মাত্র কেস যেখানে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে তুই বস্তুটাকে বসাবি, সেই কেসটাতেই কিন্তু প্রতিবিম্বটা অসৎ হয় এবং সমশীর্ষ হয়। এবার এখানে তোকে কি করতে হবে বল? এখান থেকে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে, কি কালি দিয়ে করবো, তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে লাইন টানতে হবে। প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিটা গেল, এই পর্যন্ত যাওয়ার পর কোথা দিয়ে বেরিয়ে যাবে বল? ফোকাস থেকে বেরিয়ে যাবে, কারণ এটা অভিসারী দর্পণ, এই অভিসারী লেন্স। ঠিক আছে, এরকম ভাবে বেরিয়ে গেল। দ্বিতীয় লেন্স রশ্মিটা কোথা থেকে বেরোবে বল? আলোক কেন্দ্র থেকে বেরোবে। আলোক কেন্দ্র থেকে এরকম ভাবে বেরিয়ে গেল। আমি খুব চোখের আন্দাজে করেছি, ওই জন্য না, তবু ঠিক আছে, মোটামুটি ডাইভার্জ করছে, বুঝতে পারছিস তো? এই যে একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে, তো একে অপরের থেকে যদি দূরে চলে যায়, একে অপরের থেকে যদি পরপর থেকে সরে যায়, এরকম ভাবে দুটো কেস আছে জানিস তো। যখন তুই ফোকাসের মধ্যে বসাবি, এই যে ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে যখন বসাবি, তখন দেখতে পাবি এর একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। আবার যখন ফোকাসে বসাবি, ফোকাসে, তখন দেখবি দুজনে একে অপরের প্যারালাল হচ্ছে। যখন এই দুটো লাইন একে অপরের প্যারালাল হবে, তোরা নিশ্চয়ই এগুলোকে অভিজ্ঞতা আগে করেছিস, যখন প্যারালাল হবে তখন কিন্তু ওরা অসীমে গিয়ে মিলবে। এই জন্যই বলা হয় বস্তু যদি ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব অসীমে হবে,
কিন্তু যদি ফোকাসের মধ্যে মানে ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে বসিয়ে দেওয়া হয় তখন কিন্তু এই যে দুখানা লাইন পরস্পরের থেকে দূরে চলে যাচ্ছে, দেখ আস্তে আস্তে, এবং দূরে চলে যাচ্ছে। আমি যদি এটাকে টানি এরকম ভাবে, দেখ দূরে চলে যাবে, এটাকে এরকম ভাবে টানলে দেখ দূরে চলে যাবে। এই যে দূরে চলে যাচ্ছে একে অপরের থেকে, তার মানে কি? তার মানে এরা অসীমে কোথাও গিয়ে মিলবে না। এদেরকে মেলাতে হলে কি করতে হবে? আমাকে এই লাইনগুলোকে পেছনের দিকে বাড়িয়ে দিতে হবে। এরা কোনোদিন অসীমে গিয়ে সৎ প্রতিবিম্ব তৈরি করবে না। এদেরকে কি করতে হবে? এদেরকে পেছনের দিকে বাড়িয়ে দিতে হবে এরকম ভাবে। যখনই পেছনের দিকে বাড়িয়ে দেবো, পেছনে কোথায় গিয়ে মিলবে তুই এরকম ভাবে মিলিয়ে দিচ্ছি আমি এখন। তুই এগুলো যখন স্কেল দিয়ে প্রপারলি করবি, তুই নিজে খুব সহজেই এটাকে মেলাতে পারবি। তোরা বহুবার এঁকেওছিস, আমাদের ধামাকা ব্যাচের মধ্যে আমরা এগুলোকে সব শিখিয়েছি। এই যে প্রতিবিম্বটা এখানটা তৈরি হলো, সেই প্রতিবিম্বটা তুই দেখতে পাচ্ছিস, মানে উইদাউট স্কেল, উইদাউট প্রপারলি দেখে করা, এটা এমনি দাঁড়িয়ে খুব একটা পসিবল নয়। তাও আমি করে দিয়েছি, এই আমার ভাগ্য ভালো। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রতিবিম্ব। মিলে গেছে প্রতিবিম্বটা, তুই বুঝতেই পারছিস। একটা জিনিস খুব সহজে একটু মনে রাখিস, এই আলোর আঁকাগুলোর মধ্যে যদি তুই অ্যারো না দিস তাহলে তোর পুরো আঁকা কিন্তু কাটা। এবার এই যে পেছনের দিকে বাড়াবো দাদা, সেটার মধ্যেও কি অ্যারো দিতে হবে? একদমই নয়। তাহলে এবার একটুখানি কি করবো, নাম দিয়ে দেবো। এটা হচ্ছে পিকিউ বস্তু। পিকিউ বস্তুর পি ড্যাশ কিউ ড্যাশ প্রতিবিম্ব। এখানে নিচে তোকে লিখতে হবে বস্তুটার নাম কি, প্রতিবিম্বটার নাম কি, বস্তুর অবস্থানটা কোথায়, প্রতিবিম্বের অবস্থানটা কোথায়, প্রতিবিম্বের প্রকৃতিটা কি। এই 5টা পয়েন্ট তোকে লিখে দিতেই হবে। ঠিক আছে, তুই লেন্সটার নাম দিয়ে দে এম ও এম ড্যাশ। ঠিক আছে, চলো কমপ্লিট, সবকিছু ডান হয়ে গেছে। এই হচ্ছে তোর লেখাচিত্র, তুই 2 নম্বরের মধ্যে 2 নম্বর পেয়ে গেছিস। ঠিক আছে, লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের অভ্যন্তরে এমন একটা বিন্দু যেখান থেকে আলোক রশ্মি প্রবেশ করলে তার কোনো চ্যুতি হয় না। ঠিক আছে, এই ছবিটা এঁকে দেবে। নেক্সট, চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো পরিবাহীর গতির অভিমুখ নির্ণয় করার জন্য সংশ্লিষ্ট নিয়মটা কি? ফ্লেমিং এর বামস্ত নিয়ম। পরিবাহীর গতির অভিমুখ নির্ণয় করা, এটাকে কি বলে? চৌম্বক ক্ষেত্র। এটা কি? তড়িৎ প্রবাহ। আর এটা কি? পরিবাহীর গতি। তাহলে কি বলা হতো? বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখকে নির্দেশ করবে। এটি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। নেক্সট, জল তড়িৎযোজী না সমযোজী যৌগ তা ব্যাখ্যা করো। জল অবশ্যই একটা সমযোজী যৌগ। প্রথম কারণটা হচ্ছে জল কখনো আয়নে বিশ্লেষিত হবে না। এই দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হচ্ছে ইন্টারনাল গঠন। হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে গঠিত। তো হাইড্রোজেন মানে কি 1, অক্সিজেন মানে কি বল 2,6। এইবার আমাকে একটা কথা বল, হাইড্রোজেন কি চাইছে? তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়াম মানে 2 হতে। অক্সিজেন কি চাইছে? তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন হতে মানে 2,8 হতে। আচ্ছা, যদি এ নিয়ন হতে চায় তাহলেও এর 2টো ইলেকট্রনের প্রয়োজন। এ হিলিয়াম হতে চায় তাহলে ওর একটা ইলেকট্রনের প্রয়োজন। যেহেতু দুজনেরই ইলেকট্রনের প্রয়োজন, সেই কারণে এরা কোনোদিন তড়িৎযোজী যৌগ গঠন করতেই পারবে না। দুজনেরই যখন প্রয়োজন তাহলে সমযোজী তৈরি হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে আয়নীয় এবং সমযোজী বন্ধনের মধ্যে কোনটি বেশি সুস্থিত দ্রব্য? আচ্ছা, মানে কোনটা বেশি স্টেবল বলতে বলেছে এবং কেন। দেখ, এই জিনিসটা আমার সাথে অনেকের মতান্তর দেখা যেতে পারে, বাট অ্যাকচুয়ালি আমি তোকে বলছি সমযোজী বন্ধন আয়নীয় বন্ধনের থেকে বেশি শক্তিশালী হয়। যেহেতু এখানে প্রশ্নটা কিন্তু বন্ধনীর করেছে, এখানে প্রশ্নটা কিন্তু ওই সমযোজী অণুগুলোর মধ্যেকার বলটাকে বলেনি। এখানে তোকে ডিরেক্টলি জিজ্ঞাসা করেছে সমযোজী বন্ধনীর কথা। মাথায় রাখ, তোরা এখন আমাকে প্রশ্ন করতে পারিস, দাদা তাহলে তুমি যে বলেছিলে সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কাজ করে। আরে আমি তো অণুগুলোর মধ্যে বলেছিলাম, আমি তো যৌগগুলোর মধ্যে বলেছিলাম। আর এখানে তো বন্ধনীর কথা বলেছে। আজকে তুই চিন্তা কর, ধর মিথেন আছে, এই যে একটা মিথেন আর এই যে আরেকটা মিথেন, এই দুটোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কাজ করে। এই জন্যই মিথেনটা গ্যাসীয় প্রকৃতির হয়ে থাকে। কিন্তু তুই একদমই বলতে পারবি না যে মিথেনের মধ্যে কার্বন হাইড্রোজেন বন্ড গুলো দুর্বল। মিথেনের ভেতরে কার্বন হাইড্রোজেন বন্ড ভীষণ স্ট্রং ভাই, কিন্তু একটা মিথেন মলিকিউলের সাথে আরেকটা মিথেন মলিকিউলের মধ্যেকার বন্ডটা খুব দুর্বল, মধ্যেকার বন্ধনটা দুর্বল। ওদের মধ্যে একটা খুব দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কাজ করে। আমি এইটার জন্য বলেছিলাম এই সমযোজী অণুগুলো গ্যাসীয় বা তরল প্রকৃতির হয়ে থাকে। বাট একবারও কেউ বলতে পারবি না যে যেখানে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, ইলেকট্রন পেয়ার জোড় গঠনের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয়, সেই বন্ধনটা কিন্তু দুর্বল হয় না ভাই, ওটা কিন্তু ভীষণ শক্তিশালী বন্ধন হয়। এবং এই জন্যই মাঝে মধ্যে দেখবি প্রশ্ন আসে সমযোজী যৌগের বিক্রিয়া ধীর গতিতে হয়, কারণ ওদের বন্ধনটা ভাঙতে প্রচুর সময় লাগে। ব্যাপারটা বুঝতে পারলি? চলো নেক্সট, এটা তো একটু আগে করলাম।
নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রাইটের জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে, আরে সরাসরি উত্তপ্ত করে দিলে তো ধামাকা হয়ে যাবে। কমেন্ট কর জয় ধামাকা। আর যে পাপিগুলো এখনো সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব কর। পাপি সবকটা, এত কিছু করে দিচ্ছি সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত, এই জন্য সাবস্ক্রাইবারটা বাড়ছে না। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতির সময় সালফার ডাই অক্সাইড ও বায়ুর মিশ্রণকে ধূলিকণা মুক্ত করা হয় কেন? এই একটা প্রথম প্রশ্ন যেটা এখনো পর্যন্ত আমি করাইনি। সত্যি কথা বলতে এটা অথবাতে এসছে। আমি বলেছিলাম সব প্রশ্ন পড়ানো, যদি খেয়াল করে দেখ সব প্রশ্ন পড়ানো প্রশ্ন, এই একটা প্রথম প্রশ্নটা যেটা এখনো পর্যন্ত আমি করাইনি। চল করি একটুখানি। দেখ এই যে স্পর্শ পদ্ধতি, তোরা যদি সাঁতরা পাবলিকেশনের বইয়ের ছবিগুলো বা যে কোনো বইয়ের ছবিগুলো যদি দেখে থাকিস, সেখানে দেখবি এই সালফার ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেনের যে বিক্রিয়াটা করানো হয় সেটা অ্যাকচুয়ালি জারণ কক্ষ বলে একটা জায়গার মধ্যে করানো হয়। এই জারণ কক্ষের মধ্যে, বা এটাকে অনেকে স্পর্শ কক্ষ বলে থাকে, এই স্পর্শ কক্ষ বা জারণ কক্ষের মধ্যে অ্যাকচুয়ালি অনুঘটক থাকে। কি অনুঘটক? প্ল্যাটিনাম অ্যাসবেস্টাস অনুঘটক রাখা হয়। স্পর্শ পদ্ধতিতে প্ল্যাটিনাম অ্যাসবেস্টাস ইউজ করা হয়, বা অনেকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ইউজ করে। কি হয় না, সালফার ডাই অক্সাইডের সঙ্গে যখন তুই বায়ুর বিক্রিয়া করছিস, খেয়াল রাখতে হয় এই বায়ুটা বা এই মিশ্রণটা যেন ধূলিকণা, সালফার, H2S, তারপরে ধর জলীয় বাষ্প, এই সমস্ত জিনিস মুক্ত হয়। কারণ ওই সমস্ত অশুদ্ধিগুলো যদি এর মধ্যে মিশে থাকে, সেগুলো এই স্পর্শকক্ষ বা জারণ কক্ষের মধ্যে থাকা অনুঘটকটার কার্যক্ষমতাটাকে নষ্ট করে দেয়। অনুঘটকটার অনুঘটন ক্ষমতাটাকে নষ্ট করে দেয়। এই অনুঘটকটাকে নষ্ট করে দেয় বলেই এই অশুদ্ধিগুলোকে দূর করে তবে এর ভিতরে আনতে হয়। ব্যাপারটা বুঝলাম? চলো নেক্সট। অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষার সক্ষম ধাতু কেন বলা হয়? ওয়ান টাইম ক্ষয়, লাইফ টাইম জয়। এটা কিন্তু আমি বানিয়েছি, ওয়ান টাইম ক্ষয়, লাইফ টাইম জয়। ঠিক আছে। কি হয় না, অ্যালুমিনিয়ামকে যখন তুই বায়ুর মধ্যে ফেলে রাখবি, অ্যালুমিনিয়ামের উপরে একটা সাদা বর্ণের অক্সাইডের লেয়ার পড়ে যায়, Al2O3 একটা লেয়ার পড়ে যায়, বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে একটা হোয়াইট লেয়ার পড়ে। যখনই একবার এই লেয়ারটা পড়ে গেল, এই লেয়ারটা কিন্তু আর জলে ধোয় না। সুতরাং ভবিষ্যতে অ্যালুমিনিয়াম আর কোনোদিন বায়ু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে না। মানে একবার তুই যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যাস, তোর উপরে লেয়ারটা চেপে গেল, ব্যাস, আর তোকে কেউ কোনোদিন ক্ষয়প্রাপ্ত করতে পারবে না। এই জন্য এটাকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলে। CO2 কে জৈব যৌগ বলা যায় কি? একদমই যায় না। এর মধ্যে কার্বন থাকলে কি জৈব যৌগ? কার্বনের সাথে হাইড্রোজেনের কোন বন্ড আছে দেখতে পাচ্ছিস? নেই তো, তাহলে জৈব যৌগ নয় তো এটা। আরেকটা বিষয় আছে, এই যে CO2 আছে, CO2 আম্লিক অক্সাইড, এটা কার্বনিক অ্যাসিড তৈরি করে জলের সঙ্গে যুক্ত হয়ে, এটা কোনো জৈব যৌগের লক্ষণ হতে পারে না। আবার কি জানিস তো, এই যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন কার্বনেট লবণ তৈরি করে, এগুলো কোনো জৈব যৌগের লক্ষণ হতে পারে না। এই সমস্ত ইনঅর্গানিক রিঅ্যাকশনস গুলোর জন্য একে অজৈব যৌগ বলা হয়, জৈব যৌগ বলা হয় না। নেক্সট, সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কিভাবে পার্থক্য করবে ভাই? সোডিয়াম বাইকার্বনেট মানে কি? NaHCO3। তোদেরকে আমি কি শিখিয়েছি এতদিন ধরে? NaHCO3 সর্বদা কার সাথে বিক্রিয়া করে? অ্যাসিডের সঙ্গে। সর্বদা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড, বুদবুদ তৈরি করে। এবং এই জন্যই NaHCO3 কে অ্যাসিড শনাক্তকরণের কাজে ইউজ করা হয়। NaHCO3 এর সঙ্গে কিন্তু ইথানলের কোনোদিন বিক্রিয়া হবে না, C2H5OH এর সঙ্গে এর কোনো রকম রিয়াকশনই হবে না। আর ওপরেরটার সাথে কেমন করে রিয়াকশনটা হবে এদেরকে পকেট ধামাকাতে একটু দেখিয়েছিলাম, তাও একবার দেখিয়ে দিই। এটা NaCO3 এর সঙ্গে যখন রিয়াক্ট করবে, যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছিস ভাই, পরপর ভিডিওগুলোকে দেখতে থাক ভাই, প্রচুর ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া আছে। সোডিয়াম কি চায়? অক্সিজেনের পাশে হাইড্রোজেনকে কোনোদিনও দেখতে চায় না। বলবে আমি হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক, আমি তীব্র তড়িৎ ঋণাত্মক, অক্সিজেনের সঙ্গে গিয়ে বসবো। তাহলে হাইড্রোজেনকেও কি করে দেয়? কেটে ফেলে দেয়। CH3COO হয়ে গেল। ঠিক আছে, এই একটা হাইড্রোজেন কটা হাইড্রোজেন? দুটো। CO3টা এরকম ভাবে ভাঙে, CO2 আর অক্সিজেন। বল, দুটো হাইড্রোজেন ছিল, একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করলো। আর এই যে CO2টা আছে, CO2টা চুপচাপ এখানে পড়ে থাকে। এই CO2টা বুদবুদ আকারে বেরোয় বলেই অ্যাসিডটাকে চেনা যায়। ঠিক আছে, নেক্সট, আমাদের দুটো সেট কমপ্লিট। 3 নম্বর সেট, সেট নাম্বার 5। 1 2 হয়ে গেছিল, 3 4 হয়ে গেল, 5 নম্বর সেট। চল দেখি পরেরটা। ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকর প্রভাব আলোচনা করো। প্রথম কথা হচ্ছে, ওজোন স্তর ক্ষয়ের জন্য অতিবেগুনি রশ্মিগুলো চলে আসবে, আমাদের স্কিনের মধ্যে লাগবে, স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে। আরেকটা কি হতে পারে, অতিবেগুনি রশ্মি যদি বেশি বেশি করে আসে, ভূপৃষ্ঠ বেশি বেশি করে গরম হবে, গ্লোবাল ওয়ার্মিং দেখতে পাওয়া যাবে, মেরু অঞ্চলে বরফগুলো গলে যাবে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলে প্রাথমিক আর চূড়ান্ত আয়তনের অনুপাত নির্ণয় করো। এই প্রশ্নটা আমি করবই না, এটা ভীষণ সোজা প্রশ্ন। স্থির চাপ বলে দিয়েছে, চার্লসের সূত্র অ্যাপ্লাই কর, হয়ে যাবে ভাই। নেক্সট, 800 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব,
উষ্ণতা আর ভর যদি স্থির থাকে, উষ্ণতা স্থির বলে দিয়েছে মানেই কার সূত্র? বয়েলের সূত্র। তাহলে কত চাপে ওর আয়তন এত হবে, করে নিতে পারবি তো ভাই? বয়েলের সূত্র P1 V1 P2 V2 বসাবি, একক সেম আছে কিনা দেখবি, গল্প করে দিবি। চল, আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি বিবৃত করো। দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে কি বলে ভাই? প্রতিসরাঙ্ক বলা হয়, তাই না? তোদেরকে আমি আলোর পার্ট 2 এর মধ্যে পুরো একদম ঝেড়ে একদম জিনিসটাকে করিয়ে দিয়েছি যে প্রথম থেকে দ্বিতীয়তে এলে কিভাবে প্রতিসরাঙ্ক লিখতে হয়, কিরকম ভাবে সমীকরণ তৈরি করতে হয়। যারা এগুলো জানিস না, আমাদের আলোর পার্ট 1 পার্ট 2 দেখ। পার্ট 3 যদি পেতে হয়, পার্ট 3 যদি তোরা জেনুইনলি লেন্সটা পড়তে চাস, আমাদের ধামাকা ব্যাচের মধ্যে আছে। ধামাকা ব্যাচের প্রাইসটা আমি এখন 599 করে দিয়েছি, প্লাস যারা যারা ক্লাস 11 এ ভর্তি হবি তাদের জন্য 200 রুপিস অফ থাকবে। ধামাকা ব্যাচ থেকে আমরা ডিরেক্ট অ্যাডমিশন নেব। তার মানে অ্যাকচুয়ালি ব্যাচটার প্রাইস এখন কত? 399। 11 এর জন্য 200 টাকা অফ। বুঝতে পারছিস তো ভাই? এর থেকে ভালো সুযোগ তুই পাবি না। তুই আর ফিজিক্যাল সায়েন্স, তোকে ব্যাপারটা হচ্ছে কি, এর থেকে তোকে কি করে দেবো আমি? আর এর থেকে আমি কি করে দেবো তুই বল না? স্বাভাবিক, যেটা করে দেবো আমি সব করেছি তোদের জন্য ভাই। চল, হয়ে গেছে। এটাই স্নেলের সূত্র হয়, ঠিক আছে। যদি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে প্রবেশ করে আলোক রশ্মিটা, তাহলে এখানটা 1 লিখতে হয়, এখানটা 2 লিখতে হয়। হয়েছে? তাহলে এটাকে কিরকম করে লেখা যায়? μ2/μ1 লেখা যায়। এটাকে কি বলা হয়? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। মনে আছে তো প্রত্যেকের? চল দেখি, সুস্থ চোখের নিকট বিন্দু এবং দূরবিন্দুর মান কত? কমেন্ট কর। বহুবার করিয়েছি এমসিকিউ বিএসকিউ তে, তাড়াতাড়ি কমেন্ট কর। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? 5 মিনিট রিভিশনের মধ্যে মনে আছে? পুরো একদম ডিটেলে শিখিয়ে দিয়েছিলাম। নাইক্রোম তারের দুটো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর রোধাঙ্ক খুব বেশি হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর গলনাঙ্ক খুব বেশি হয়। রোধাঙ্ক খুব বেশি হওয়ার জন্য এটা প্রচুর পরিমাণে তাপ তৈরি করতে পারে। এর মধ্যে দিয়ে কারেন্ট গেলে এটা প্রচুর পরিমাণে হিট তৈরি করতে পারে। কার সূত্র অনুযায়ী? জুলের সূত্র অনুযায়ী। যেহেতু রোধাঙ্ক হাই, যেহেতু বেশি পরিমাণে তাপ তৈরি করবে, তাহলে স্বাভাবিক বৈদ্যুতিক হিটারের মধ্যে নাইক্রোম তার ইজ ভেরি মাচ উপযোগী। এবার আমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এত তাপ যে তৈরি হচ্ছে, ওই তাপে যেন নাইক্রোম তারটা গলে না যায়। সেই জন্য নাইক্রোম তারের গলনাঙ্কটাও অনেক হাই। মানে একে গলাতে প্রচুর টেম্পারেচার লাগবে, তার মানে একদম আইডিয়াল ফর বৈদ্যুতিক হিটার। এই জন্যই নিকেল, ক্রোমিয়াম এবং আয়রনের এই সংকর ধাতুটাকে, যেহেতু দুটো বৈশিষ্ট্যই রয়েছে, রোধাঙ্ক হাই, প্রচুর টেম্পারেচার তৈরি করবে, আবার টেম্পারেচারে গলেও যাবে না, এই জন্য এটা বৈদ্যুতিক হিটার ইউজ করা হয়। নেক্সট, গলিত বা দ্রবীভূত অবস্থার তুলনায় কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবাহিতা খুব কম কেন? গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নগুলো মুক্ত অবস্থায় চলে যায়। মুক্ত অবস্থায় থাকলো মানে সচল অবস্থায় আছে, সচল অবস্থায় আছে মানে ওটা তড়িৎ পরিবহন করতে পারবে। কিন্তু কঠিন অবস্থায় যখন আয়নীয় যৌগটা আছে, তখন এই আয়নগুলো মুক্ত অবস্থাতে নেই, আর মুক্ত অবস্থায় নেই বলেই ওরা তড়িৎ পরিবহন করতে পারবে না। ঠিক আছে, নেক্সট। এগুলো সব তোদের জানা প্রশ্ন। সমযোজী আর তড়িৎযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য। এই যে সমযোজী যৌগ যেগুলো আছে আর তড়িৎযোজী যৌগ যেগুলো আছে, তাদের মধ্যে দুটো যদি তোকে পার্থক্য এই মুহূর্তে তোরা যে কন্ডিশনে এখন আছিস, তোকে যদি লিখতে বলে তুই চুটকি মেরে লিখে দিবি। প্রথমটা তুই এটাই লিখবি যে সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটা অনেকটা কম হয়, তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান অনেক বেশি হয়। এটা প্রথম। দ্বিতীয়, তুই কি লিখবি? সমযোজী যৌগগুলো অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, যেমন বেনজিন হতে পারে। এখানে তুই লিখবি সমযোজী যৌগের পাশাপাশি যেটা তড়িৎযোজী যৌগগুলো ধ্রুবীয় দ্রাবকের মধ্যে খুব বেশি পরিমাণে দ্রবীভূত হয়। ধ্রুবীয় দ্রাবক যেমন জল হতে পারে, কারণ তোদেরকে আমি শিখিয়ে দিয়েছি জল মানেই সে আয়ন পছন্দ করে। আর তড়িৎযোজী যৌগের মধ্যে আয়ন থাকে, তাহলে আয়নযুক্ত কোনো জিনিস ধ্রুবীয় দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে। সমযোজীতে কোনো আয়ন থাকে না, ওই জন্য অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে, পরিষ্কার জিনিস। লুইস ডট গঠনের সাহায্যে অ্যামোনিয়ার গঠন দেখাতে বলেছি তোকে। অ্যামোনিয়া মানে কি? নাইট্রোজেনের সঙ্গে 3টে হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। হাইড্রোজেন গুলো প্রত্যেকটার এক, হাইড্রোজেন আমাদের সিঙ্গেল। আর নাইট্রোজেনের কত আছে বল? 2,5। 5 মানে ভদ্রভাবে দেখাবো, 1টা 2টো 3টে, মাথার উপর 2টো, হয়ে গেল। হাইড্রোজেন প্রত্যেকটা একটা একটা করে দেখিয়ে দেবো। এবার বল, প্রত্যেকটা হাইড্রোজেনের একটা লাগবে, তো একটা দেবে। তো নাইট্রোজেন ঘুরি ওকে একটা দেবে। নাইট্রোজেনের তো অ্যাকচুয়ালি 3টে লাগবে, তো 8 করতে হবে। দেখ 5 আছে, তাহলে 3টে লাগবে, তা 3টে লাগবে বলে 3টে ডোনেট করবে। একে একটা দেবে, এও একটা দেবে, একে একটা দেবে, এও একটা দেবে, হয়ে গেল। তাহলে যখনই দিল, দেখ মাথার উপরে কিন্তু একটা পেয়ার অফ ইলেকট্রন বন্ধনে পার্টিসিপেট করলো না। এই পেয়ারটাকে কি পেয়ার বলে? লোন পেয়ার বলে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলে। যখন 11 কেমিক্যাল বন্ডিং শেখাবো, এটার উপরে প্রচুর জিনিস শেখাবো, প্রচুর। যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা কি, কি করে বুঝতে হয়, কটা হবে না হবে সব শেখাবো। এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস শেখাবো প্রথম ক্লাসেই। এখান থেকে কি করতে হবে বল?
নাইট্রোজেন মাথার উপরে দুটো ইলেকট্রনকে অবশ্যই জীবিত রেখে দেবে। ঠিক আছে, এখানটা একটা ডট, একটা ক্রস, ক্রস ডট, ক্রস ডট হয়ে গেল। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এবার কি করবো বল, হাইড্রোজেন আমাদের মিঙ্গেল হয়ে গেছে, মিঙ্গেল হয়ে গেছে, মিঙ্গেল হয়ে গেছে, আর নাইট্রোজেনও নিজের অষ্টক পূরণ করে ফেলেছে। তাহলে এখানটা কি হয়ে গেল বল, এখানটা হয়ে গেল 2,8, আর এই প্রত্যেকটা কত করে হয়ে গেল বল, 2 করে হয়ে গেল, কমপ্লিট। এইবার কি হবে বল, এইবার এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের মাথার উপরে দুখানা এরকম ইলেকট্রন দেখিয়ে দিলাম, প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে একটা একটা করে বন্ধনে তৈরি করে দিল, একদম পারফেক্ট, কমপ্লিট, অ্যামোনিয়া স্ট্রাকচার রেডি। ঠিক আছে, নাইট্রোজেনের তোকে যদি জিজ্ঞাসা করে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের মাথার উপর কতগুলো লোন পেয়ার থাকে, তুই বলবি একটা লোন পেয়ার থাকে। কতগুলো ইলেকট্রন থাকে, লোন ইলেকট্রন, দুটো লোন ইলেকট্রন থাকে। আচ্ছা, তোকে যদি কেউ আমি কমেন্ট করতে বলছি, বলতো এখানটায় বন্ড পেয়ারের সংখ্যা কত, লোন পেয়ারের সংখ্যা কত, কমেন্ট করে জানাতো, প্রত্যেকে কমেন্ট করবি। ঠিক আছে, চলো হয়ে গেছে। আর যারা সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক, চলো নেক্সট। সাধারণ উষ্ণতায় নাইট্রোজেন নিষ্ক্রিয় কেন? নিষ্ক্রিয়তার কারণ হচ্ছে নাইট্রোজেনের যোজ্যতাকে স্যাটিসফাই করার জন্য নাইট্রোজেন এরকম তিনখানা বন্ড করে নাইট্রোজেনের সঙ্গে। এই নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে, এই নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে। এই যে তিনখানা বন্ড আছে এটা ভীষণ শক্তিশালী হয়। তিনটে বন্ড মানে কি, একটা সিগমা আছে আর দুখানা পাই বন্ড আছে। এত শক্তিশালী বন্ধনকে ভেঙে বিক্রিয়া করানো ইম্পসিবলের প্রায়। সেই ইম্পসিবল বলেই নাইট্রোজেন কিন্তু খুব একটা রিয়াকশন করে না, এটা নিষ্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে। নেক্সট, কপারের একটা আকরিকের নাম, কতবার বলবো ভাই, কিউপ্রাইট হয়ে যাবে, সংকেতটা তোরা নে, কিউপ্রাইটের সংকেত লেখ নিচে, বহুবার করেছি, কপার গ্লাস আর কিউপ্রাইটের সংকেত লেখ। জার্মান সিলভারের একটা ব্যবহার লেখো, জার্মান সিলভার ফুলদানি তৈরি করতে ব্যবহার করা হয়, ফুলদানি তৈরি করতে ইউজ করা হয়। জার্মান সিলভারের উপস্থিত উপাদান ধাতুগুলির নাম লেখো। সিলভার লিখে দেবো নাকি রে, সিলভার থাকে থাকে না, 0% থাকে। কি কি থাকে, কপার থাকে, কপার থাকে 50%, জিঙ্ক থাকে, জিঙ্ক থাকে 30%। একটা জিনিস মাথায় রাখবি, এটাকে আমি এভাবে মনে রাখতাম, জার্মান সিলভার মধ্যে থাকে কোনি, কোনি মানে কপার আর নিকেল, আর একটা স্বয়ংের নামের মধ্যেই বলে দেওয়া আছে জার্মান, জার্মান মানে জিঙ্ক। ঠিক আছে, আমি এরকম ভাবে মাথায় রাখতে পারি, তুই যেরকম খুশি করে মাথায় রাখতে পারিস। ঠিক আছে, তাহলে কোনি, জার্মানি কোনি, জার্মান কোনি, তাহলে জার্মান আর কোনি। ঠিক আছে, নেক্সট, CCl4 এ দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণে ইথিলিন গ্যাস চালনা করলে কি করবে, পকেট ধামাকাতে শিখিয়ে দিয়েছি। আর আমাদের জৈব রসায়নের যে কমপ্লিট রিভিশন সিরিজ আছে তার মধ্যেও শেখানো আছে। আমাদের প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমি নিচে পেস্ট করবো, তোরা গিয়ে গিয়ে ওখান থেকে দেখে নিতে পারছিস। ঠিক আছে, চলো নেক্সট। মেথিলেটেড স্পিরিট কি, দেখ ভাই, রেকটিফাইড স্পিরিট হয় একটা। রেকটিফাইড স্পিরিট মানে কি, রেকটিফাইড স্পিরিট মানে হচ্ছে 95.4% ইথানল, এবং এই 95 অনেক বইয়ের মধ্যে 6 দেওয়া থাকে, 6টাই লেখাটা ভালো, এবং 4.4% জল। এই যে মিশ্রণটা রয়েছে, এই মিশ্রণটাকে আমরা বলে থাকি রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট কিন্তু পানের যোগ্য হয়, এটা কিন্তু খুব একটা বিষাক্ত হয় না, কিন্তু একেবারেই বিষাক্ত হয় না। কিন্তু এই রেকটিফাইড স্পিরিটের সঙ্গে যদি আমি মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন, কাউকোমিন, রবারের নির্যাস, এই জিনিসগুলোকে যদি যোগ করে দিই, তখন কি হয়, এই রেকটিফাইড স্পিরিটটা কনভার্ট হয়ে যায় কিন্তু মেথিলেটেড স্পিরিট। ওই মেথিলেটেড স্পিরিট কিন্তু দুর্গন্ধযুক্ত বিষাক্ত তরল পদার্থ একটা হয়, এটাকে একেবারেই পান করা যাবে না, পান করলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এটা কি কাজে ইউজ করা হয়, এটা বার্নিশের কাজে দ্রাবক হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, আশা করতে পারি ক্লিয়ার আছে, কমপ্লিট। ওকে, আর কোনো প্রশ্ন নেই, ব্যাস আমাদের আজকে ম্যারাথনটা কমপ্লিট। আমরা 3টে সেটকে পর পর শেষ করে দিলাম উইথ প্রপার ইনস্ট্রাকশন, প্রপার নলেজ। জৈব রসায়ন, আলো, এগুলো সব নিচে লিঙ্ক পেস্ট করা আছে, কমেন্ট সেকশনে গিয়ে দেখে নে। চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দে। ধামাকা ব্যাচে ভর্তি হতে যদি চাস, যদি এখনো চাস, 6289360364 তোর কাছে নাম্বার ওপেন আছে, তুই 599 কোর্স ফি এর মধ্যে সেন্ড করে আমাকে রিসিপ্টটা পাঠা, তোর নামটা লিখে দে, আমি অ্যাড করে দেবো। প্রিভিয়াস যত ক্লাস হয়ে গেছে তুই পেয়ে যাবি, লাইভ ক্লাস পরেরগুলো তুই করতে পারবি, রেকর্ডেড ভার্সন তুই পেয়ে যাচ্ছিস। 11-এ 200 টাকা অফ তুই ধামাকা ব্যাচ থেকে একদম পেয়ে যাবি। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থাকিস। পরের ভিডিও কি দেবো অবশ্যই জানাস। পকেট ধামাকা খুব তাড়াতাড়ি আসছে, 5 মিনিট রিভিশন আসছে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, বেস্ট অফ লাক, জয় ধামাকা। আর একটা কথা, ভালো কথা, একটা জিনিস ভালো করে শোন, অনেকে আমাকে এই জিনিসটা কমেন্ট করছিস
যে দাদা আমাদের পড়তে ইচ্ছা করছে না, যত দিন আসছে যত দিন সামনে আসছে আমাদের যেন আর পড়তে ইচ্ছাই করছে না। অ্যাকচুয়ালি জিনিসটা তোর একার সাথে হচ্ছে না, প্রচুর ছেলেমেয়ের সাথে হচ্ছে। তুই শুধু একটা জিনিসের মধ্যে ফোকাস কর, তুই নিজের একটা রুটিন বানা, তুই নিজের একটা চার্ট বানা যে তোর কি কি সমস্যা রয়েছে। দেখবি তুই যখন তোর সমস্যাগুলোকে লিখে রাখবি না, তোর এমনি পড়তে ইচ্ছা করবে। সমস্যার লিস্ট বারবার আমি বলেছি, কিন্তু সমস্যা এখনো পর্যন্ত যদি থেকে থাকে, লিস্ট বানিয়ে কাটতে থাক, আর দেরি করিস না। আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থাকিস। জয় ধামাকা।